আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর দারুণ ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত আজকের বিশ্বকাপ বিশ্লেষণ টক শোতে পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি অর্পা। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ সাজাদুর রহমান এবং তানভীর। আজ আমরা আলোচনা করব ব্রাজিল বনাম জাপান এবং জার্মানি বনাম প্যারাগুয়ের ম্যাচটি নিয়ে, যেখানে ব্রাজিল 2-1 গোলে হারিয়েছে জাপানকে এবং জার্মানির বিপক্ষে টাইব্রেকারে অসাধারণ জয় তুলে নিয়েছে প্যারাগুয়ে, যার পরিমাণ 4-3। প্রতিটি দলের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয়নি, ফলে ম্যাচগুলোর ছিল দারুণ উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং নাটকীয়তায় ভরপুর। ঠিক তাই আজকের আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব ব্রাজিল এবং প্যারাগুয়ের জয়ের মূল রহস্য কী ছিল এবং তাদের এই ফলাফল রাউন্ড 16-তে কতটা প্রভাব ফেলতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতেই যেতে চাই দুইজন গেস্টের কাছে। তানভীর ভাই, আমি জানতে চাচ্ছি যে আজকের ম্যাচে আমরা দেখেছি ব্রাজিল শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং জাপান লো ডিফেন্স ফুটবল খেলেছে। আপনি একটু আলোচনা করবেন যে ম্যাচের নিয়ন্ত্রণটা বেশি কোন দলের কাছে ছিল? ধন্যবাদ হিমেল ভাই, ধন্যবাদ আরসিটিভিকে এরকম একটা আয়োজনের জন্য, সেই সাথে আনান সিটিকেও। বর্তমানে আজকে থেকে যেটা রাউন্ড 32 যে খেলাটা শুরু হয়েছে, আজকে দুটা ম্যাচই খুবই রোমাঞ্চকর ছিল। তার মধ্যে ব্রাজিল আর জাপানেরটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই রোমাঞ্চকর একটা ম্যাচ ছিল, কেননা ব্রাজিলের তার খেলাটা শো করতে হবে, তার আক্রমণাত্মক ভাগকে দেখাতে হবে যে আমরা আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। তা শুরু থেকে যেটা হয়েছে অ্যাকচুয়ালি, যে জাপান কিন্তু যে ফরমেশনে নেমেছিল, দেখা যাচ্ছিল যে 4-3-2 বা এরকম একটা শুরুতে শুরু করেছিল তারা, কিন্তু পরবর্তীতে খেলা যখন স্টার্ট হলো তখনই ওদের ফরমেশন চেঞ্জ হয়ে গেল। দেখা যাচ্ছিল তখন তারা 4-5-1-এ খেলা শুরু করলো। যার কারণে ব্রাজিল কিন্তু মোটামুটি একটু একদম লো ব্লক, ওরা আসলে দিশা পাচ্ছিল না যে আসলে কিভাবে ওরা ওদের জাপানের এরিয়াতে ঢুকে পড়বে। কিন্তু যার কারণে হয়েছে কি, জাপানও অ্যাকচুয়ালি ওই চেষ্টাটাই করছিল। ওরা কিন্তু দেখবেন যে অ্যাটাকে যায়নি, ওরা বলা যায় একদম ব্রাজিলকে মোটামুটি একটা স্টেজে মনে হচ্ছিল যে ব্রাজিল মনে হয় ভিতরে আসতে পারবে না, এবং ব্রাজিলের ভুলের জন্য তারা ওয়েট করছিল। শেষমেশ একটা ছোট্ট একটা ভুলের কারণে ডিফেন্সটা এলোমেলো হয়ে গিয়েছিল। ক্যাসেমিরো সেই সুযোগটাই পেয়েছে, সুযোগটা যে ভুলের কারণে একদম ভিতরে চলে গেল জাপান, আর একটা অনেক দূর থেকে একটা শট নিয়ে কিন্তু গোলটা দিল। চমৎকার গোলটা, খুবই সুন্দর একটা শট ছিল, আর এত মানে এই বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট শট বলবো এটা। সো আমি মনে করি প্রথমার্ধ যেটা খেলা হয়েছে জাপান পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল। তারা ওদের প্ল্যানিং ওয়াইজ খেলেছে, তারা তাদের হোমওয়ার্কটা খুব সুন্দর করেছে। কোন প্লেয়ারকে তারা গার্ড দিয়ে রাখবে, কাকে টার্গেট করবে, সেই বিষয়টা তারা কিন্তু খুব সুন্দর মেনটেন করেছে। বলা চলে তাদের প্রথমার্ধটা পুরোপুরি তাদের স্ট্যাটিস্টিক অনুযায়ী, তাদের প্ল্যানিং অনুযায়ী খেলেছে, যার কারণে তারা কিন্তু পুরো নিয়ন্ত্রণেই রেখেছিল। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে এটা বলতে পারি যে ব্রাজিলের যে কোচ, সে একজন বিশাল মাস্টার মাইন্ড, আনচেলত্তি একদম সেই লেভেলের একজন কোচ যাকে বলে। সে কিন্তু পুরো খেলার প্যাটার্ন চেঞ্জ করে ফেললো। সেকেন্ড হাফে তারা সাইড দিয়ে অ্যাটাক করা শুরু করলো, তারা কিন্তু ক্রসে যাওয়া শুরু করলো, হেডে। হ্যাঁ, কারণ ওদের প্রথম অ্যাডভান্টেজ ছিল জাপানের প্লেয়ারদের হাইট কিন্তু খুব একটা বেশি না, যার কারণে ওরা চিন্তা করলো যেহেতু ওদের ডিফেন্স ভাঙতে পারছে না, সো আমরা সাইড দিয়ে ক্রসে অ্যাটাক করব, যেটা আলটিমেটলি ফিনিশিংয়ে আমরা ব্রাজিলের একটা সুন্দর একটা জয় দেখতে পেলাম। 2-1 গোলে জাপানকে বলা চলে তাদের ডিফেন্স, এত স্ট্রং ডিফেন্স হওয়ার পরও সেটা ভেদ করে জয়লাভ করেছে। এই আমি মনে করি যে জাপানের যে খেলাটা ছিল তারা ঠিক খেলেছে, এটা নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ব্রাজিলের বিষয়টা তো বুঝতে হবে, তারা 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সো তাদের মধ্যে এক্সট্রা একটা বিষয় থাকবেই, কারণ তাদের 5 বারের চ্যাম্পিয়ন, তারা অনেক বছর থেকে ওয়ার্ল্ড কাপ খেলছে, এই ধরনের সিচুয়েশন তারা হ্যান্ডেল করে আসছে। সো তারা শেষমেশ তাদের এক্সপেরিয়েন্স, তাদের নিজস্ব স্কিল দিয়ে তাদের জয় ছিনিয়ে এনেছে। এটা আমি বলবো ব্রাজিলের একটা বিশাল কৃতিত্ব। আর জাপানের জন্য মন খারাপ হচ্ছে, কারণ জাপান অনেক
চেষ্টা করেছে শুরু থেকে, খুব সুন্দর এই টুর্নামেন্টের শুরু থেকে তারা অনেক চমৎকার খেলা উপহার দিয়েছে আমাদেরকে। সো বিষয়টা আমারও খারাপ লাগবে যে এর পরের রাউন্ডে আর জাপানকে দেখতে পাচ্ছি না। জাপানের দুর্ভাগ্য যে ব্রাজিলের সাথে ম্যাচটা পড়ে গেছে, অন্য কোনো টিমের সাথে হলে হয়তো আমাদের এশিয়ান কিন্তু জায়ান্ট, হ্যাঁ জাপান। এশিয়ান জায়ান্ট তো অবশ্যই, এদের কাছ থেকে আমাদের এশিয়ার সব কান্ট্রি শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে খেলতে হয়। আমরা দেখেছি যে আসলে বড় দল কিভাবে কামব্যাক করতে হয়, এটা আমরা আজকের ম্যাচে কিন্তু ব্রাজিল দেখিয়েছে, এটা খুব সুন্দরভাবে দেখিয়েছে এটা। এবং প্রতিটি এই বিশ্বকাপের যে সকল বড় দলগুলি আছে, এটা তাদের জন্য কিন্তু একটা বড় শিক্ষণীয়, কারণ এই গ্রুপের খেলাগুলোই হবে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে কোনো রকমভাবে ছাড় দেবে না। তো সব কিছু মিলে আমরা দারুণ ম্যাচ উপভোগ্য করেছি ব্রাজিল এবং জাপানের। আমরা দেখেছি জাপান পুরো ম্যাচ জুড়ে লো ব্লক ডিফেন্স এবং কাউন্টার অ্যাটাকিংয়ের মাধ্যমে খেলার চেষ্টা করেছে। এই লড়াইকে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থাপককে, সঙ্গে আরসিটিভিকে, এবং এই অনুষ্ঠানের যা সৌজন্যে হচ্ছে রংপুর গ্রুপের আনান সিটি, রংপুরের সর্বপ্রথম আধুনিক নগরী, সেই আনান সিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের আলোচনার বিষয় ব্রাজিল এবং জাপানের যে ম্যাচ, প্রথম আপনার রাউন্ড 32-এর যে ম্যাচ, এটা নিয়ে ম্যাচটা দেখলে আসলে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে একেবারে নব্য বলতে পারি, যাদের যাত্রা শুরু হয়েছে বিশ্বকাপে 1998 সালে। তাদের যে ম্যাচটা কিন্তু দুর্দান্ত ছিল। কোনোভাবেই আসলে আমরা বুঝতেছিলাম না যে অভিজ্ঞতা ঘাটতি নিয়ে জাপান খেলতেছে। দুই দলের খেলা যখন আমরা দেখেছি তখন দেখলাম যে না, দুজনেরই মনে হচ্ছে যে আসলে অভিজ্ঞতায় টয়টম্বুর, একটা দুই টিমই অভিজ্ঞতায় টয়টম্বুর। খেলাটাকে বিশ্লেষণ করলে আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জাপান 1998 সালে প্রথম বিশ্বকাপে আসছেন, আসার পরে সে নকআউট পর্ব থেকেই যদিও চলে গেছেন, কিন্তু সে সেখানে আর্জেন্টিনাকে পেয়েছিলেন। আজকে আমরা আলোচনা করছি ব্রাজিলকে নিয়ে। এরপরে প্রতিটা বিশ্বকাপই, 8টা বিশ্বকাপ হয়েছে, 8টা বিশ্বকাপে কিন্তু জাপান খেলেছে। এর মধ্যে নকআউট পর্বে খেলেছে হচ্ছে সুপার 16-এ 4টিতেই খেলেছে তারা এইবার ধরলে। এবং এইবারের যে জাপানের যে টিমটা আছে, এই টিমটাকে বলা হচ্ছে আমাদের সামুরাই ব্লু। এই টিমের অধিকাংশ প্লেয়ারই আমাদের ইউরোপের বিভিন্ন নামি দামি ক্লাবে তারা খেলে এবং বেশ অভিজ্ঞ। খেলাটা আপনি দেখবেন জাপান প্রথম থেকেই এমনভাবে খেলতেছিল যে তারা কোনোভাবে গোল দিতে দিবে না, ব্রাজিলকে দিবেই না, এবং সুযোগের অপেক্ষা ছিল। কি করলো তারা? 29 মিনিটের মাথায় একটু সুযোগ পাইল, পেয়ে আমাদের কাইসু সোনু যে প্লেয়ার, সে গোল দিয়ে দিল। দিয়ে খেলার ফুল রিদমটা আক্রমণাত্মক না, ফুল ডিফেন্সিভ হয়ে গেল। খেলার একটা যে ছন্দ, মানুষ আক্রমণাত্মক দেখতে চায়, বলের দিকে যাবে, বল ওদিকে যাবে, কিন্তু না, তারা কি করছে, তাদের নিজেদের মধ্যে রিদম খেলতেছে। এভাবে কিন্তু ফার্স্ট হাফটা তারা শেষ করে ফেলছে। সেকেন্ড হাফ যখন চলে আসলো, তারা কোনোভাবে আক্রমণাত্মক যেতে চাচ্ছিল না, তারা ডিফেন্সিভই খেলতেছিল। এই ডিফেন্স করতে গিয়ে তাদের কাল হয়ে গিয়েছে। আমাদের জাপান দলের যেটা বড় পাওয়া ছিল সেটা হলো তাদের গোলরক্ষক সুজুকি। দেখা যাচ্ছে ব্রাজিল তার চিরচরিত যে খেলা, তার আক্রমণাত্মক খেলা, সেটা কিন্তু সে খেলেছে। সে বারবারই চেষ্টা করেছে বলটাকে গোলে নেওয়ার জন্য, এবং প্রতিবারই দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবেই সুজুকি এটাকে বাধা দিয়েছে। এবং ব্রাজিলের আরও যে জাপানের আরও একটা কপাল ভালো যে আসলে দেখা যাচ্ছে গোল বারে লেগেও আসলে একটা গোল ফেরত আসছে আর কি। এই জন্য না হলে দেখা যাচ্ছে যে ওই শেষ সময় গিয়ে যে গোলটা হয়েছে, জয়ী হয়েছে, এই ঘটনাটা আগেই ঘটে যেতে পারে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আমরা আবার আলোচনায় যাব। তানভীর ভাই, আজকের ম্যাচের ব্রাজিল জাপান কোন কোন জায়গায় তাদের টার্নিং পয়েন্ট ছিল বলে মনে করছেন আপনি? ধন্যবাদ হিমেল ভাই। জি। আমরা দেখেছি যে জাপান কিন্তু প্রথমার্ধে খুব ডিফেন্সিভ খেলা খেলেছে, হ্যাঁ, যার কারণে হয়েছে কি ব্রাজিল কিন্তু তারা ছন্দ হারিয়ে ফেলেছিল। তারা আসলে বুঝতে পারছিল না যে কীভাবে, ওরা যেহেতু ডিফেন্স ভাঙতে পারছে না, সো তারা কীভাবে অ্যাটাকটা করবে ওরা বুঝে উঠতে ওদের একটু সময় বেগ পেতে হয়েছে। আর তার মধ্যে জাপান কিন্তু সুযোগ দিচ্ছিল না ব্রাজিলের পায়ে বল দেওয়ার। তারা নিজেদের মধ্যেই খেলছিলেন, যেমন সাজ্জাদ ভাই বললেন যে তারা একটা ছন্দময় ফুটবল খেলা শুরু করেছে।
তো এর মধ্যে ব্রাজিল কিন্তু তখন খুব চেষ্টা করছিল যে ডিফেন্সটা ভেঙে ভিতরে যায়, যে একটা গোল দেই, বাট ওই সুজুকির কারণে কিন্তু বেশ কয়েকটা সুযোগ ওরা লং শটে চেষ্টা করেছিল, জি। কিন্তু পারেনি। 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 ইভেন গোলবারে লেগেও কিন্তু ফেরত এসেছে ওদের। জি। হয়তো দুর্ভাগ্য ছিল ওই হাফটা। জি 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 তারপরে সেকেন্ড হাফ যখন আসলো, কার্লো আনচেলত্তি মাস্টার মাইন্ড, সে মোটামুটি বুঝে গেছে যে তার অ্যাটাকটা চেঞ্জ করতে হবে, পুরো তার ইয়াটা চেঞ্জ করতে হবে, তার ট্যাকটিক্সটা চেঞ্জ করতে হবে, যে এইভাবে খেললে তাদের সাথে পারবে না। তখন সে 3টা চেঞ্জ নিয়ে আসলো। তাদের প্লেয়ার মানে ফার্স্ট হাফ শেষ হওয়ার পর সেকেন্ড হাফের শুরুতেই সে কিছু প্লেয়ার চেঞ্জ নিয়ে আসলো। এনরিককে নিয়ে আসলো, মার্টিনেজকে নিয়ে আসলো। এরপরে হলো কি, তাদের খেলার কিন্তু প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেল। তারা আর ডিফেন্সকে অ্যাটাক না করে তারা সাইড দিয়ে ক্রস করার চেষ্টা করলো। ইভেন প্রথম গোলটাও কিন্তু ক্রসের মাধ্যমে এসেছে। জি এখন জাপান কিন্তু তারপরও তাদের ট্রেডিশনাল খেলা থেকে বের হয়নি। তারা কিন্তু অ্যাটাকে যায়নি। তারপরও তারা মানে খেলা দেখে মনে হচ্ছিল তারা অ্যাটাক করবে না। তারা এই 1-1 যেহেতু ড্র হয়েছে, এটাকে টেনে নিয়ে তারা টাই ব্রেকারে হয়তো যাবে, তাদের খেলা দেখে তাই মনে হচ্ছিল। এটারই মাসুল কিন্তু তাকে দিতে হয়েছে পরবর্তীতে, একদম শেষ সময়ে 90 মিনিটে অতিরিক্ত সময় 90 মিনিটের পর যে অতিরিক্ত 5 মিনিট ছিল, সেই সময় মার্টিনেলি একটা সুন্দর শট দিয়েছে। মানে এত সুন্দর একটা বানানো বলকে সে শুট করে একদম টার্গেটে ফেলেছে, সুজুকি পর্যন্ত মানে সেই সময় কিন্তু ডিফেন্স মানে ডিবক্সের মধ্যে 9 জন জাপানের প্লেয়ার ছিল। তারা কিন্তু মার্টিনেলিকে দেখেনি, মানে মনে হচ্ছিল তাকে দেখছে না, কারণ তার কিন্তু কোনো গার্ড ছিল না আশেপাশে। সে পুরো ফাঁকায় দাঁড়ায় ছিল। ইভেন মনে হচ্ছিল যে তার কাছে বলটা আসবে। ওই যে ব্রাজিল ছন্দময় ফুটবল, তাদের খেলা, তাদের শৈল্পিক খেলা দেখে কিন্তু আমরা অভ্যস্ত। সেটাই প্রমাণ করলো আবার যে না, ব্রাজিল তো ব্রাজিলই। এবং শেষ আমি বলবো এই দ্বিতীয় গোলটাই টার্নিং পয়েন্ট এই ম্যাচের, যার কারণে ব্রাজিল এই জয়টা পেয়েছে। না হলে হয়তো আমরা এক্সট্রা টাইমে যেতাম, সেটাও হয়তো না হলে টাই ব্রেকারে যেতে হতো। সেটা হয়তো ব্রাজিলের ভক্তরা চেত না, ব্রাজিলও চাইতো না যে আমরা টাই ব্রেকারে যাই, যার কারণে তারা মানে ফুল টাইম ম্যাচেই খেলাটা শেষ করার চেষ্টা করেছে এবং করতে পেরেছে। এটাই হচ্ছে একজন চ্যাম্পিয়ন দলের বৈশিষ্ট্য, এইভাবেই খেলতে হয়। আর ব্রাজিল কেন যে 5 বারের চ্যাম্পিয়ন, এই খেলা দেখেই কিন্তু বোঝা যায় যে তারা কিভাবে 5 বারের চ্যাম্পিয়ন হলো। অনেকেই এটা নিয়ে ডাউট ফিল করে যে কিভাবে হয়েছে, এইটাই অ্যাকচুয়ালি প্রমাণ যে জাপানের মতো একটা শক্ত ডিফেন্সকে তারা ভেদ করে কিন্তু জয়টা আনতে পেরেছে। এটা অত সহজ বিষয় ছিল না। এটাই হচ্ছে এদের প্ল্যানিং, এটাই হচ্ছে ওদের ছন্দময় খেলার উদাহরণ। আর এটাই দিয়ে ওরা নেক্সট রাউন্ডে আশা করি চলে যাবে, আর হয়তো ফাইনাল পর্যন্ত চলে যেতে পারে, এই আশা করছি। আমরা দেখেছি পুরো ম্যাচে জাপানের মাত্র 1 গোলের ব্যবধানে হার। তো আমরা কি বলতে পারি যে পরবর্তীতে জাপানের এই হারের থেকে তারা কিরকম ভবিষ্যৎ শিক্ষা নিতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জাপানের ম্যাচগুলো যখন চলে তখন দেখবেন জাপানের যে কোচ, স্পেন কোচ হাজিমি মরিয়াসু, তার হাতে একটা ছোট্ট একটা বই থাকে, নোটবুক থাকে। সে শুধু শিক্ষা নেওয়ার জন্য ফুল ম্যাচ নয়, প্রতিটা পয়েন্টে সে দেখবেন যে একটু পর পরে কিছু লিখতেছে, একটু পর পরই কিছু লিখতেছে। আপনারা দেখেছেন কিন্তু, তার মানে আপনি দেখে থাকবেন। এবং তার দেখবেন যে আসলে ওই অন্য যে কোচগুলো তুমুল উত্তেজনার মধ্যে থাকে সেরকম না, সে কিন্তু খুব শান্ত। এবং ম্যাচ শেষেও দেখবেন জাপান টিম হেরেছে এটা নিয়ে সে ভক্তদের কাছে বিনীত দেখা যাচ্ছে যে আসলে বিনয় প্রকাশ করার যে বিষয়টা, মাথা হেলে এটা মনে হয় তারই ভুল, এরকম একটা বিষয় কিন্তু সে প্রকাশ করেছে আর কি। সুতরাং এটা থেকেও যদি আমরা বলি বা চিন্তা করি যে কোচ এরকম করতে পারে, সে প্রতিনিয়ত তারা কিন্তু শিক্ষার উপরেই আছে। আপনি পুরো ম্যাচটা বিশ্লেষণ করে দেখবেন যে প্রতিনিয়ত কখন কোন রিদমে খেলতে হবে, এটা কিন্তু জাপান করেছে। প্রথম অর্ধের যদি আপনি প্রথম 30 মিনিট দেখেন, তারা সুযোগের সন্ধানেই ছিল একটা গোল করার। যখনই গোল করতে পেরেছে তখন কিন্তু রিদম তারা চেঞ্জ করে ফেলেছে। প্রথমে ছিল আপনার মনে করেন 5-4-1, তখন এটাকে তারা দেখা গেল যে 5-3-2 নিয়ে গেল। এটাও কিন্তু ওই দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত তারা যে শিক্ষা গ্রহণের কথাটা বললেন, এটা কিন্তু শিক্ষারই অংশ। ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার যে আসলে এখন আমাকে কি করতে হবে। সর্বশেষ হারটাকে যদি আপনি বলেন,
খেলায় হার জিত থাকবে। রাইট। ব্রাজিলের মতো একজন একটা ফেভারিট দল, অভিজ্ঞতায় টয়টম্বুর, জি আপনি যদি এদিক থেকে তাকান, ব্রাজিলের আসলে তাদের খেলাটা শুরু হয়েছে, তাদের যে ফুটবল অ্যাসোসিয়েশনটা সেটা 1916 সালের। যদিও তার বিশ্বকাপ শুরু হয়েছে 1930 থেকে, কিন্তু 16 থেকেই তাদের অভিজ্ঞতার দিকে ঝুলিটা অনেক বড়। এরকম একটা টিমের সঙ্গে হাঁটতে পারে, কিন্তু হাঁটা সহজ ছিল না। এখানে যদি বলেন যে আসলে আপনি জাপানকে কিন্তু আপনি বলতে পারেন যে আসলে এরা এশিয়ান জায়ান্ট। গতকালের ম্যাচে অনেকেই দেখেন না, ব্রাজিলকে দেখলেই কেন জানি 7 আপ বলে। এই যারা আছেন জি, এই যারা আছেন এনারা কিন্তু সবাই মনে করছিল যে জাপান হয়তো জয়ী হতে পারে, জি এবং অনেক নিন্দুক কিন্তু বলে যে ব্রাজিল কপাল গুনে জিতছে, মানে ফেভারিট হিসাবে জিতছে। এটা অনেকে বলতে চায় না, ওই 7 আপ যারা বলে জি তারা। জি বুঝতে পারছেন? জি জি এরকম একদম থাকবেই আসলে, সব জায়গায় এরকম একদম থাকেই, এটাই আসলে যারা মানতে চাবে না। না না, একটা জিনিসের ক্রিয়ার আসলে আপনার এটাই মাধুর্য, জি এটাই সৌন্দর্য। এটাই আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, এটাই যদি না থাকে তাহলে তো নিরস হয়ে গেল। বিশ্বকাপের সৌন্দর্যটাই এটা। এটাই সৌন্দর্য না? মাঠের বাইরে জি। সব জায়গায় এটা নিয়ে সব একটা জায়গায়- excitement সব জায়গায় থাকবে, সৌন্দর্য। কথা থাকবে সবার তাই না? মধ্যে, হ্যাঁ, জি, এটাই তো আমরা আসলে কিন্তু সব World Cup। টিমকে নিয়ে কিন্তু আসলে এত আলোচনা হয় না। জি যে টিমগুলো নিয়ে আলোচনা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রাজিল, ব্রাজিল, আর্জেন্টিনা, তাদের আলোচনা হয় তাই না? মানেই তাই না? তাদের মধ্যে কিছু তো অবশ্যই আছে, না হলে কেন আলোচনা হতো। এবার আমরা চলে যাব জার্মানি বনাম প্যারাগুয়ের ম্যাচটিতে। তো প্রথমে আমি চলে যেতে চাই গেস্টের কাছে। আমরা দেখেছি 90 মিনিট এবং অতিরিক্ত সময় দুই মিলিয়েই এই দু দল অনেক সুন্দর একটা খেলা পরিবেশন করেছেন আমাদের সামনে। তো আপনি কি বলতে পারেন যে এই ম্যাচটা আপনার প্রত্যাশা মতোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল? না, এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে আসলে ইতিহাসের বিপর্যয় ঘটেছে। আপনি চিন্তা করবেন আসলে জার্মানির মতো একটা টিম যারা বিশ্বকাপ প্রত্যাশী, সেটা রাউন্ড 32 থেকে তারা না, অনেক বড় জি দল। এটা চিন্তা করা যায়। তাদের কিন্তু খেলার অভিজ্ঞতা, তারা কিন্তু প্রথম বিশ্বকাপ শুরু করেছে 1934 সাল থেকে। তারপর অভিজ্ঞতার ঝুলিটা বেশ বড়। ক্রমান্বয়ে একবিংশ শতাব্দীর 2014 সালের যে বিশ্বকাপ, ওটা কিন্তু তাদের ঘরে। এরকম একটা টিম রাউন্ড 32 থেকে বাসা চলে যাচ্ছে, এটা তো আসলে মেনে নেওয়ার মতো নয়। আমরা যদি তাদের খেলাটা সেদিনের কালকে রাতের খেলাটা বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখব যে না, আসলে তাদের খেলায় মনে হয় কোনো ঘাটতি ছিল না, ঘাটতি ছিল তাদের আসলে ভাগ্যের। তারা পুরো প্রথমার্ধ খেলেছে এবং তুমুল উত্তেজনায় খেলেছে। যদিও প্রথম গোলটা প্যারাগুয়ে দিয়েছে, কিন্তু খুব বেশি কিন্তু তারা সময় নেয় নাই। ঠিক 54 মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে যে আসলে তাই গোলটা শোধ দিয়ে দিল, শোধ করে ফেললো। তুমুল উত্তেজনা প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ। এবং এটাতে আসলে আমাদের বড় প্রাপ্তিটা হচ্ছে কি, মানুষ আসলে খেলা দীর্ঘক্ষণ ধরে দেখতে চায়। আমার মনে হয় এই ম্যাচটা সেটা ঘটিয়েছে। প্রথম ম্যাচের 90 মিনিট খেলা দেখার পরেও অতিরিক্ত খেলা দেখার সুযোগ জার্মানি এবং প্যারাগুয়ে করে দিয়েছে। এটার পরেও মানুষ আরও কিছু চায়, কিন্তু ট্রাইব্রেকার দেখতে জি এটাও এখানে পেয়েছে। এটা হলো যেহেতু রাউন্ড 32 নকআউট পর্বের খেলা, এখানে আসলে জয় পরাজয় একটু থাকবেই। চলে গেল ট্রাইব্রেকারে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওই দুর্ভাগ্যক্রমে জি 4-3 কারণে আসলে জার্মানি পরাজিত হলো আর কি। এটা আসলে খুবই দুঃখজনক এবং আসলে আমি আশাহতই হয়েছি আর কি। গেস্টের কাছে যেতে চাই। আজকের ম্যাচে জার্মানি এবং প্যারাগুয়ে, আমরা দেখেছি যে জার্মানি বেশ কিছু সুযোগ তারা সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। আপনার কাছে কি মনে হয় যে কোন কোন জায়গায় জার্মানির তারা পিছিয়ে পড়েছিল? আসলে যদি স্ট্যাটিস্টিক দেখি, জার্মানি কিন্তু পুরো ম্যাচে কিন্তু ডমিনেট করেছে। জি তারা গোলে শট করেছে সর্বোচ্চ, তাদের পাসিং ইয়াটাও যদি দেখেন রেশিও, সেটাও সর্বোচ্চ। 92% তাদের কাছেই বল নিজেদের ছিল। মধ্যেই ছিল। তারপরে তাদের গোল শটও ছিল সর্বোচ্চ। মানে প্যারাগুয়ে যে কয়টা শট নিয়েছিল, মোটামুটি যে প্রথম গোলটা হয়েছে সেটা ওয়ান অফ দ্য বেস্ট শট বলবো। খুব সুন্দর একটা শটের কারণে সেটা গোলকিপারকে ভেদ করে গোল হয়েছে। আর জার্মানি কিন্তু কয়েকবার, মানে 7 কি 8 বার তারা গোলে শট নিয়েছে, কিন্তু তারা একবারই সচেষ্ট হয়েছিল, সেটা 54 মিনিটের দিকে। শেষে 90 মিনিটে কিন্তু আরেকটা গোল করেছিল জার্মানি, জি, জি। কিন্তু গোলির ফাউলের কারণে, মানে জার্মানির একজন প্লেয়ার গোলকিকে কোনোভাবে একটু বাধা পড়েছে আর কি। ওটা জি, জি। হয়তো খালি চোখে দেখলে ফাউল মনে হতো না,
ভিএআর টেকনোলজির কারণে সেটা পরবর্তীতে ফাউল বলার কারণে ওই গোলটা বাতিল হয়ে যায়। জি জি না হলে হয়তো আমরা প্রথম 90 মিনিটেই আমরা জার্মানির জয়সূচক একটা পরিস্থিতি পেতাম আর কি। পুরো ম্যাচটা যদি দেখেন মনে হবে না যে প্যারাগুয়ে এই ম্যাচটা জয় করার মতো ক্যাপেবল, জি জি কারণ তাদের থেকে জার্মানি সব দিক থেকে ডমিনেট করে গেছে। তাদের পাসিং, তাদের গোল শট, তারা যেভাবে খেলেছে প্যারাগুয়ে ওইভাবে সুযোগ পায়নি। প্যারাগুয়ে শুধু সবচেয়ে স্ট্রং ছিল তাদের গোলকিপার জি অরল্যান্ডো গিল, জি সে চমৎকার কিছু সেভ সেভ করেছে। করেছে ইভেন জয়ের নায়ক আমি বলবো তাকে, কারণ যখন এক্সট্রা মিনিটে চলে গেল 90 মিনিটে 1-1 গোলে জয় হওয়ার পর এক্সট্রা মিনিটে গেল, তখনও কিছু সুযোগ হয়েছিল, সেগুলোও কিন্তু গিল ঠেকিয়ে দিয়েছে। আর তারপরে যখন টাই ব্রেকারে গেল, সে কিন্তু প্রথম গোলটাই সে ঠেকে দিয়েছে। জি 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 এখন এটাই কিন্তু একটা টিমের কনফিডেন্সটাকে বিল্ড আপ করে। আপনি হয়তো ফিল্ডে অত ভালো না, কিন্তু একটা প্লেয়ার তার যে চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু বাকি পুরো টিমকে উজ্জীবিত করে। এখন তারপরে কিন্তু প্রথম 5টা টাই ব্রেকারে কিন্তু সমান সমান হয়ে গেছিল। ওরাও 2টো গোল ঠেকিয়ে দিয়েছে জার্মানি, প্যারাগুয়েও কিন্তু 2টো গোল ঠেকিয়ে দিয়েছে। 6 নম্বর গোলে এসে জার্মানি আবার ফেল করেছে অরল্যান্ডোর কাছে। সো আমি মনে করি অরল্যান্ডো এই পুরো ম্যাচটা জয়ের নায়ক। আর এটা জার্মানির জন্য, ইভেন পুরো বিশ্বের জন্য এটা একটা বিশাল আপসেট বলবো, কারণ 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি জি জি এই রাউন্ড 32 থেকেই ছিটকে চলে গেল। এটা আসলে আমরা কেউ এক্সপেক্টও করিনি এই ধরনের কিছু। আমরা ভেবেছিলাম অ্যাটলিস্ট তারা সেকেন্ড রাউন্ড বা সেমিফাইনাল পর্যন্ত যাবে, সেই কোয়ালিটি কিন্তু তাদের মধ্যে ছিল। ছিল অবশ্যই। তারা খেলেছেও কিন্তু খুব সুন্দর। জি ওই যে সাজ্জাদ ভাই বললেন হ্যাঁ। যে ভাগ্য আসলে সায় দেয় না। ভাগ্যশালী। ইভেন আমাদের নেইমার জুনিয়রও একটা কথা বলতেন যে 1% চান্স 99% ফেট, জি মানে পুরো 99%ই ও ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, জি। আর একটাই শুধু সুযোগ, সেই সুযোগটাই কিন্তু নিয়েছে প্যারাগুয়ে। আর 99% ফেটটা চলে গেছে জার্মানির কপালে। তাদের কপালে অ্যাকচুয়ালি বিশ্বকাপে আর যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে, দ্যাটস ওয়াই তারা কিন্তু যেতে পারেনি। এতগুলো সুযোগ তৈরি হওয়ার পরেও, এতগুলো চান্স তাদের পক্ষে যাওয়ার পরেও তারা পরবর্তী রাউন্ডে যেতে পারলো না, একমাত্র তাদের ভাগ্যে ছিল না জন্যই। জি কিন্তু আপনি পুরো ম্যাচ যদি দেখেন, এক কথায় বলবেন যে জার্মানি অসাধারণ খেলেছে, কিন্তু দুর্ভাগ্যের কারণে তারা পরের রাউন্ডে যেতে পারছে না। এটা আমি বলবো এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় আপসেট বলবো এটাকেই আমি, এখন পর্যন্ত আর কি, জি। রাউন্ড 32। আজ আমরা দেখেছি অভিজ্ঞতার জয়, সাথে সাথে দেখেছি সাহস এবং আত্মবিশ্বাসের জয়। জাপান হারলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে এবং প্যারাগুয়ে প্রমাণ করেছে শৃঙ্খলাবদ্ধ দলগত ফুটবল নিয়ে কতদূর এগিয়ে যাওয়া সম্ভব। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বিশ্লেষণ এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী বিশ্বকাপ বিশ্লেষণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।